শ্বসন আমরা শ্বসন দেখো শ্বসনের মধ্যে আমরা কি করতেছিলাম তাহলে আমরা শ্বসনের ক্ষেত্রে আমরা পড়ছিলাম অবাধ শ্বসন তাই না অবাধ শ্বসন অবাধ শ্বসনের কোন ধাপটা জানা পড়ছিলাম যে কিসের বিজারণ পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ বিজারণ তাই না পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণ বিজারণের মধ্যে অ্যালকোহল উৎপন্ন আর একটা কি ল্যাকটিক অ্যাসিড আমরা অ্যালকোহল উৎপাদনটা পড়ছিলাম আচ্ছা অ্যালকোহল উৎপাদনের ক্ষেত্রে আমরা পড়তেছিলাম যে অ্যালকোহল সৃষ্টি ইথানল সৃষ্টি ইথানল যে সৃষ্টি হবে এই ইথানল সৃষ্টির ক্ষেত্রে আমরা বলছিলাম প্রথমে পাইরুভিক অ্যাসিড দ্যাট মিন্স পাইরুভিক অ্যাসিড CH3 CO COCOH এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড থেকে কি হয় প্রথমে একটা কার্বন ডাইঅক্সাইড চলে যায় আর এখানে কি হয় বলো এটা স্যার ডিকার্বক্সিলেশন এটা এনজাইমে কাজ করে এনজাইমের নাম কি কোনটা এটা কার্বক্সিলেজ এনজাইমের সাথে কি হয় এখানে অ্যালডিহাইড তৈরি হবে নাম কি CH3CHO ইথানল বা আরটার নাম কি বলছিলাম এটা ইথানল বা অ্যাসিটালডিহাইড ইথানলের নাম কি অ্যাসিটালডিহাইড ইথানল বা এই অ্যাসিটালডিহাইড থেকে এখন বলো এই অ্যালডিহাইড থেকে যদি আমি কি তৈরি করব অ্যাসিটালডিহাইড যখন তৈরি হচ্ছে এটা ঠিক আছে কিনা ইথানল তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিটালডিহাইড পরবর্তীতে বিজারিত হয়ে তৈরি করবে এখান থেকে অ্যালডিহাইডকে আমরা কি করব অ্যালকোহল তৈরি করার জন্য কি করতে হয় জানো না বিজারণ বিজারণ যখন করব তখন কি হবে CH3 CH2OH আর তার উপর দিয়ে দেন কথা বুঝো নাই দেখো এটা মনে রাখতে হবে যে অ্যালকোহলকে যদি তুমি জারিত করো তাহলে অ্যালডিহাইড আমরা তো যে জৈব রাসায়নিক এটা পড়ছি যে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে কি অ্যাসিড অর্গানিক অ্যাসিড তৈরি হয় উল্টা ভাবে করো অর্গানিক অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল এখন হচ্ছে যে দেখো আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে যদি দেখো অর্গানিক অ্যাসিডকে বিজারিত করলে কি হবে অ্যালডিহাইড এটাকে বিজারিত করলাম তাহলে হয়ে যাচ্ছে অ্যালডিহাইড এর নাম হচ্ছে ইথানল আবার ওই অ্যালডিহাইডকে যদি বিজারিত করে উল্টা দিকে আসি তাহলে কি হবে এদিকে দেখো সবাই যদি জারণ করলে এইদিকে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড আবার জৈব অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল এই কথাটা বলো সবাই বলো এই কথাটা বলো টেলিকাস্ট করো অ্যালকোহল কি করবে অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইডকে জারিত করলে অর্গানিক অ্যাসিড আবার অর্গানিক অ্যাসিডকে বিজারিত করলে কি হবে অর্গানিক অ্যাসিডকে যদি আমি বিজারিত করি সেক্ষেত্রে তৈরি হবে অ্যালডিহাইডকে আবার যদি বিজারিত করি সেক্ষেত্রে হবে অ্যালকোহল এই বোঝা গেছে এই বুঝতে পারছি যেটা ঠিক আছে আবার বলি অর্গানিক অ্যাসিডকে বিজারিত করলে অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল এটা কথা বলবা বের করে দেবো দেখো পাইরুভিক অ্যাসিডকে আমি বিজারিত করলাম কি তৈরি হবে অ্যালডিহাইডকে এখন আমি বিজারিত করলে তৈরি হবে অ্যালকোহল
এই অ্যালডিহাইডের নাম হচ্ছে ইথানল বা অ্যাসিটালডিহাইড। এর নাম কি? ইথানল বা অ্যাসিটালডিহাইড। ইথানল বা অ্যাসিটালডিহাইড। তাহলে পাইরুভিক অ্যাসিডকে আমি যখন বিচারিত করলাম সেক্ষেত্রে হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডকে বিচারিত করে তৈরি হবে অ্যালকোহল তৈরি হবে। তাই এই অ্যালকোহলের নাম কি হবে? ইথানল। তাহলে আমাকে বলো যে আমি এখানে যে এনজাইমটা ব্যবহার করব, এখানকার ওই যে আমরা বললাম যে গ্লাইকোলাইসিসের যে NADH2 তৈরি হয়েছে, এই NADH2টাকে ব্যবহার করে এই ইথানলকে জারিত করে আমরা তৈরি করবো ইথানল। দ্যাট মিনস এর আগে যে NADH2টা তৈরি হচ্ছে, হ্যাঁ NADH2টাকে ব্যবহার করে যখন NAD তৈরি হবে, তখন এই NADH2 থেকে যখন NAD হচ্ছে, তাহলে এই যৌগের বা কোএনজাইমের কি হচ্ছে? জারণ না বিজারণ? জারণ করছে। আর এই সাবস্ট্রেটের কি করছে? বিজারণ। নোমান, তুমি সামনে এসে পড়ো। তুই বুঝতেছিস না? এদিকে বুঝছ না? আচ্ছা দেখ, আবারও বলি যে আমরা অ্যাসিডকে বিচারিত করলে তৈরি হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিচারিত করলে হবে অ্যালকোহল। তো আমরা পাইরুভিক অ্যাসিডকে বিচারিত করলাম, তাহলে তৈরি হবে অ্যালডিহাইড, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। কেন? এখানে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, তাহলে ছিল আমার 3 কার্বন, হয়ে গেলে কয় কার্বন? 3 কার্বন থেকে 2 কার্বন হচ্ছে, তাহলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল না? তাহলে এই যে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেল, আর একটা আছে যেই 2 কার্বন বিশিষ্ট তৈরি হচ্ছে ইথানল বা অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইড পরবর্তীতে কি হবে? কোনটা? এটা জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড, এটা হচ্ছে বিজারণ। আবার এই ইথানল থেকে অ্যালকোহল যখন তৈরি হচ্ছে, এটা হচ্ছে আবার বিজারণ। বুঝতে পারছো? মানে বিজারণ পদ্ধতিতে আমরা এটা হচ্ছে। তাহলে এখন কথা হচ্ছে যে এই ইথানল থেকে যখন ইথানল তৈরি হচ্ছে, তখন এই প্রক্রিয়াটা জারণ না বিজারণ? বিজারণ। এবং এখানে যে এনজাইমটা ব্যবহৃত হবে, সে এনজাইমের কি হবে? জারণ ঘটবে। আর এই সাবস্ট্রেটের ঘটবে বিজারণ। আর এখানে যারা করে দেবে এই বিজারণটা, যারা করবে তাদের হবে জারণ। তাহলে NADH2টা, যে NADH2 থেকে যখন NAD তৈরি হচ্ছে, তখন কি এটা জারণ না বিজারণ? জারণ। তাহলে এই জিনিসটা এখানে হচ্ছে। এবং এখানে আমরা বলছিলাম যেখানে NADH2 ভেঙে যায় অথবা তৈরি হয়, ওখানে কোন এনজাইম কাজ করে? ডিহাইড্রোজিনেস। নাকি ডিহাইড্রোজিনেস। এখানে যে এনজাইম কাজ করবে নাম হবে ডিহাইড্রোজিনেস। এটা হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস, শুধু ডিহাইড্রোজিনেস লিখতে হবে। ইউটিউবে দিয়ে দিবেন, মালদার হয়ে যাবে। বুঝে গেছে? এটা বুঝতে পারছো? এই যে এটা খাতা নাই দেখি। তাহলে আমাদের এই পাইরুভিক অ্যাসিডকে আমরা যখন বিচারিত করবো, সেক্ষেত্রে তৈরি হবে ইথানল বা অ্যাসিটালডিহাইড। এই অ্যাসিটালডিহাইডকে আবার যখন আমরা বিচারিত করবো, তাহলে সেক্ষেত্রে তৈরি হবে ইথানল। তাহলে এই ক্ষেত্রে যে এনজাইমটা ব্যবহৃত হচ্ছে, এই এনজাইমটা একটা কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছে, এর জন্য হচ্ছে কার্বক্সিলেজ। এই এনজাইমের নাম কি? কার্বক্সিলেজ। আর এখানে এই জৈব মানে অ্যালডিহাইড থেকে যখন অ্যালকোহল তৈরি হচ্ছে, তখন একটা এনজাইম ব্যবহৃত হবে। এবং অ্যালডিহাইড থেকে যখন অ্যালকোহল তৈরি হচ্ছে, তখন এটা কি হবে? জারণ না বিজারণ হবে? বিজারণ। আর বিজারণ, এই সাবস্ট্রেট মানে এই পদার্থগুলো বিজারণ হচ্ছে। আর এখানকার ভেতরের যে এনজাইমের কি ঘটবে? জারণ ঘটবে, যেখানে NADH2 জারিত হয়ে NAD তে পরিণত হবে। আর এখানে যেহেতু আমরা জানি যে NADH2 যেখানে কাজ করে, ওখানে NADH2 যেখানে জারণ বিজারণ ঘটে বা কাজ করে, ওখানে কোন এনজাইম বেশি ব্যবহৃত হয়? ডিহাইড্রোজিনেস। তাহলে এর নাম হবে অ্যালকোহল ডিহাইড্রোজিনেস।
নাম কি হবে? অ্যালকোহল ডিহাইড্রেট। বাবা পাইরুভিক অ্যাসিড থেকে এটা এর লেখা হয়েছে। ওকে, তাহলে আমরা বললাম যে আমরা যেটা বলতেছি অবাধ শোষণ, অবাধ শোষণে আমরা গ্লাইকোলাইসিস করে ফেলছি, গ্লাইকোলাইসিস শেষ। এখন আমরা যেটা বলতেছি যে গ্লাইকোলাইসিসের পরের ধাপ কি? পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ না বিজারণ? তাহলে এটা জারণ না বিজারণ? বিজারণ। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ বিজারণ। তাহলে এখন আমাকে বলো যে অবাধ শোষণে গ্লাইকোলাইসিসে অবাধ শোষণে গ্লাইকোলাইসিসে যে NADH উৎপন্ন হয়, ওই NADH থেকে আমরা শক্তি পাই না? অবাধ শোষণে যে NADH তৈরি হয়, মানে গ্লাইকোলাইসিসে যে NADH তৈরি হচ্ছে, অবাধ শোষণের গ্লাইকোলাইসিসে যে NADH উৎপন্ন হয়, ওই NADH থেকে কি আমরা শক্তি পাই? না, পাই না। মানে ওই NADH থেকে আমরা ATP পাই না। কিন্তু ওই NADH-টাকে ব্যবহার করে কি উৎপন্ন হয়? ব্যবহার করা লাগে, মানে ওই NADH-টাকে ব্যবহার করে আমরা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যালকোহল তৈরি করি। মানে এই ধাপে এটা ব্যবহার করা হয়, কিন্তু আসলে NADH থেকে যে তৈরি শক্তি উৎপন্ন হবে, সেই শক্তি উৎপন্ন হওয়ার কোনো সিস্টেম নেই। বুঝতে পারছিস? তাহলে এখন সেকেন্ড ধাপ আমরা পড়ছিলাম যে পাইরুভিক অ্যাসিড থেকে হয় ইথানল তৈরি হবে। ইথানলের সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। ইথানল যদি তৈরি হয় তার সাথে কার্বন ডাইঅক্সাইড, আর না হলে শুধুমাত্র কি হবে? ল্যাকটিক অ্যাসিড হবে, শুধু ল্যাকটিক অ্যাসিড। তাহলে এই প্রক্রিয়াটা বলো না, বল নোমান বল, প্রক্রিয়াটা বলো কি হয়েছে? এখানে বোর্ডে যা লেখা আছে তাই বলো। এই ধাপটার নাম কি? আমরা কোনটা পড়তেছি? এই ধাপের নাম কি? ইথানল। মানে এটা এই ইথানল সৃষ্টি এটা কোন ধাপে হয়? পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ বিজারণ। এই ধাপে মূলত দুটো জিনিস হয়, একটা হচ্ছে হয় ইথানল তৈরি করবে, না হয় কি তৈরি করবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। আমরা ল্যাকটিক অ্যাসিড পরে করবো। ইথানল সৃষ্টিটা বলো কিভাবে তৈরি হয় ইথানল? হ্যাঁ, কার্বক্সিলেজ। কার্বক্সিলেজ এনজাইমের সাথে কি হয়? ইথানল তৈরি হয়, এবং এখানে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। তাহলে দেখো ছিল 3 কার্বন বিশিষ্ট, হয়ে গেলে কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট, এবং একটা কার্বন ডাইঅক্সাইড যে বের হয়ে যাচ্ছে, এই এনজাইমের নাম কি হবে? কার্বক্সিলেজ। কি হবে? কার্বক্সিলেজ। আচ্ছা, তারপরে কি হয়? এই ইথানল থেকে তৈরি হবে পরবর্তীতে ইথানল। আর এখানে কি হবে? এখানে নল থেকে তৈরি হচ্ছে, নল। এটা জারণ না বিজারণ? বিজারণ। এবং এখানে ওই NADH যেটা ছিল এটা ব্যবহৃত হবে, এবং যেখানে NADH ভেঙে যাচ্ছে সেখানকার এনজাইমের নাম কি হবে? ওই এনজাইমের নাম কি? ডিহাইড্রোজিনেজ। সেকেন্ড, পরে লেখো ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। পরে লেখো, বোল্ড করে লেখো ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। এখন আমরা যেটা বললাম সেটা হচ্ছে ইথানল সৃষ্টি, সেকেন্ডটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি। ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি সেকেন্ড হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি বা ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। লেখো পাইরুভিক অ্যাসিড থেকে, লেখো পাইরুভিক অ্যাসিড থেকে, লেখো পাইরুভিক অ্যাসিড থেকে, প্রথমে লেখো পাইরুভিক অ্যাসিড থেকে
ল্যাকটিক ডিহাইড্রোজিনেস এনজাইমের সাহায্যে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক ডিহাইড্রোজিনেস ল্যাকটিক ডিহাইড্রোজিনেস এনজাইমের সাহায্যে কি বললাম, পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক ডিহাইড্রোজেন এনজাইমের সাহায্যে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়, এতে NADH2 জারিত হয়ে NAD তে পরিণত হয়। NADH2 জারিত হয়ে NAD তে পরিণত হয়। দেখো, এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। দেখো, এতে অথবা এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। এই প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। এই প্রক্রিয়ায় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় না। দেখো, উচ্চ শ্রেণীর উদ্ভিদে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না। দেখো, উচ্চ শ্রেণীর উদ্ভিদে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না। উচ্চ শ্রেণীর উদ্ভিদে এটা হয় না। উচ্চ শ্রেণীর উদ্ভিদে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না। হ্যাঁ, দাঁড়িয়ে লেখো উচ্চ শ্রেণীর উদ্ভিদে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় না, কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই প্রক্রিয়া সম্পন্ন হয় না, কিন্তু ব্যাকটেরিয়া উচ্চ শ্রেণীর উদ্ভিদে এটা নর্মালি হয় না, কিন্তু ব্যাকটেরিয়া এবং পেশিতে পেশি কোষে, হ্যাঁ মাসেল বিভিন্ন মাসেলে পেশি কোষে এই প্রক্রিয়া চলে। দেখো, অধিকাংশ আদিকোষীয় উদ্ভিদে এই পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয়। অধিকাংশ আদিকোষী জীবে এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। তাহলে মেনলি আমাদের গ্রহণ হয়, আদিকোষী জীবে এই প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা যখন ভিগোরাস এক্সারসাইজ করি, অনেকজন এক্সারসাইজ করি, হঠাৎ করে তুমি আজকে খেললা, তোমার ইচ্ছা হয়েছে যে আজকে ফুটবল খেলবো, কিন্তু তুমি নর্মালি খেলো না, তাহলে ওই দিন দেখবে পায়ে ব্যথা করবে। অথবা লন টেনিস খেললা, তুমি পায়ে ব্যথা করবে। এই যে পায়ে যে ব্যথা করে কেন? কারণ আমাদের শক্তি মাসেলের মধ্যে যে গ্লুকোজটা সঞ্চিত আছে, এই সঞ্চিত গ্লুকোজ থেকে তোমার সঞ্চিত গ্লুকোজ যখন শেষ হয়ে যায়, তখন তাকে কিন্তু গ্লুকোজ সাপ্লাই দিতে হয়। গ্লুকোজ খাইলে তো দেখো, চিন্তা করো, আমার আধা ঘন্টা লাগবে গ্লুকোজ ভিতরে ঢুকতে, আবার সেই গ্লুকোজ থেকে শক্তি উৎপাদন হতে সময় লাগবে। তুমি যখন এক্সারসাইজ করতেছো, দৌড়াদৌড়ি করতেছো, তোমাকে ইনস্ট্যান্টলি তোমাকে শক্তি দিতে হচ্ছে, যার ফলে ওরা তখন অবাধ শোষণের মাধ্যমে করতে পারে না, তখন তারা অবাধ শোষণ। হ্যাঁ ঠিক আছে। তারপরে সেক্ষেত্রে তোমার বেশি পরিমাণে দিতে হবে আর কি। তাহলে সেক্ষেত্রে আমাদের গ্লুকোজের তখন সেক্ষেত্রে সাপ্লাই পায় কোথা থেকে? তখন তারা অবাধ শোষণের মাধ্যমে, তখন তারা চিন্তা করে না আমার অক্সিজেন দরকার নাই, আমার তাড়াতাড়ি দিতে হবে গ্লুকোজ, তখন তারা অবাধ শোষণের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন করে। হাইপারট্রফি হয়, মানে কোনো জায়গায় বেশি বেশি কাজ করলে ওই জায়গার মধ্যে প্রোটিন জমে ওই জায়গাটা বড় হয়ে যায়, কোষগুলো বড় হয়ে যায়, হাইপারট্রফি। আচ্ছা, এই জিনিসটা লিখছো? তাহলে লেখো, নিজের ইয়েটা লেখো, প্রক্রিয়াটা লেখো। পাইরুভিক অ্যাসিড
CH3 CO পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ল্যাকটিক অ্যাসিডের ফর্মুলা কি? CH3 CHOH COH তাহলে এখানে ল্যাকটিক অ্যাসিড দুই কেন হবে? এখানে কি হবে? এখানে একটা এনএডি ইস্যু থেকে এনএডি আর এখানে কোন এনজাইম কাজ করবে? ল্যাকটিক ডিহাইড্রোজেনেস। ওই এনজাইমের নাম কি হবে? ল্যাকটিক ডিহাইড্রোজেনেস। এখানে তৈরি হবে ল্যাকটিক ডিহাইড্রোজেনেস এনজাইমের সাহায্যে তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড। হয়েছে? এই প্রক্রিয়াটা কে বলতে পারবা? ইয়ে বলো, মাহমুদ বলো। বলো, যা লেখাইছে তাই বলো। এই দুইটা প্রক্রিয়া বলো, ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি এবং ইথানল সৃষ্টি, এই দুইটা প্রক্রিয়াটা বলো। তুমি ফার্স্টে ল্যাকটিক অ্যাসিডটা বলো, কিভাবে বলো? হ্যাঁ, দেখে দেখে বলো। এই প্রক্রিয়া কি হয়? এই প্রক্রিয়া ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক ডিহাইড্রোজেনেস এনজাইমের সাহায্যে তৈরি হবে। কি হবে? ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। সরি, পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক ডিহাইড্রোজেনেস এনজাইমের সাহায্যে তৈরি হবে ল্যাকটিক অ্যাসিড। আর এখানে কি হবে? একটা NADH2 থেকে তৈরি হবে NAD এবং এটা তৈরি হচ্ছে। আর ইথানল যখন তৈরি হবে তখন কি হবে? কার্বক্সিলেজ এনজাইমের সাহায্যে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে এবং সেক্ষেত্রে তৈরি হবে ইথানল বা অ্যাসিটালডিহাইড। এই ইথানল বা এবং অ্যাসিটালডিহাইড থেকে তৈরি হবে ইথানল। ইথানল যখন তৈরি হবে তখন এখানে যে এনজাইম ব্যবহৃত হবে নাম কি? ডিহাইড্রোজেনেস এনজাইম। এবং অ্যালকোহল থেকে যখন অ্যালডিহাইড থেকে যখন অ্যালকোহল তৈরি হচ্ছে তখন সেক্ষেত্রে কি হবে? বিজারণ। আর এখানে যে এনজাইমটা ব্যবহৃত হবে নাম হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজেনেস অথবা ইথানল ডিহাইড্রোজেনেস। আচ্ছা, ওকে, এটা যে বলতে পারবো তার ছুটি হবে আজকে, তাছাড়া ছুটি হবে না বললাম। তার লেখো যে ফার্মেন্টেশন বা গাজন, বড় করে লেখো ফার্মেন্টেশন বা গাজন। ফার্মেন্টেশন বা গাজন, বড় করে লেখো ফার্মেন্টেশন ফার্মেন্টেশন বা গাজন। লিখছো? ফার্মেন্টেশন বা গাজন, ফার্মেন্টেশন বা গাজন। লেখো কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে, একটা কথা একবার বলবো আর বলবো না, বলবো না ওরা বলছে। কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে জাইমেস এনজাইমের সাহায্যে গ্লুকোজ থেকে জাইমেস এনজাইমের সাহায্যে গ্লুকোজ থেকে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড গ্লুকোজ জাইমেস এনজাইমের সাহায্যে গ্লুকোজ থেকে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ইথানল অথবা
ইথানল তৈরি হতে পারে অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে পারে, তাকে এবং এবং অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এবং অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয় তাকে গাজন বলে। গাজন বুঝো তো? গাজন, হ্যাঁ, কিছু পরিমাণ শক্তি উৎপন্ন হয়, শক্তি 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 তাকে গাজন বলে। উৎপন্ন হয় তাকে গাজন বলে। হুম, লেখো এই প্রক্রিয়ায় অ্যালকোহল, পাউরুটি এবং মদ তৈরি করা হয়। অ্যালকোহল, পাউরুটি এবং মদ তৈরি করা হয়। অ্যালকোহল, পাউরুটি এবং মদ তৈরি করা হয়। হ্যাঁ, পাউরুটি কিভাবে তৈরি করে? ইস্ট দেওয়া হয়। হ্যাঁ, ইস্ট দিলে অবাধ শোষণের মাধ্যমে কিছু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাইঅক্সাইড এবং কিছু অ্যালকোহল তৈরি হয়। তো অ্যালকোহল তো তাপের কারণে কি হয়? উড়ে যায়। অ্যালকোহলটা ওই যেটা জিহাদ ওই জন্য যাও, আর ওইদিকে চাপো, ওইদিকে চাপো, ওইটাতে যাও, তুমি যাও, ওইদিকে যাও, না সামনে আসো। তাহলে কি বললাম? অ্যালকোহল অথবা আর সাথে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা যখন বের হয়ে যাবে তখন এই কেকটাকে ফুলিয়ে ফেলবে। আর ইথানল যেটা, ইথানলটাকে সে তাপে বাষ্প হয়ে উড়ে যাবে। ইথানলটা তাপে বাষ্প হয়ে যাবে আর কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে। দ্যাট মিনস আমাদের কি হচ্ছে? হ্যাঁ, ফুলা। মদ তৈরি করার জন্য তোমার এই এনজাইমটা লাগে। জাইমেস এনজাইমের সাহায্যে তুমি একদম সিম্পল কিছু গ্লুকোজ নিবা, তার মধ্যে ইস্ট দিবা, দেখবা যে এখান থেকে গ্লুকোজের স্বাদ আর নাই। দেওয়ার পর তুমি কয়েক ঘন্টা বা পরের দিন দেখবা সব গ্লুকোজ ইয়েতে কনভার্ট হয়ে গেছে, সব গ্লুকোজ অ্যালকোহলে কনভার্ট হয়ে গেছে। তখন কি করবা? এখন যেই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এটাকে বলা হয় অবাধ শোষণ, এবং ঢাকনিটা একটু ঢেকে রাখতে হয় যাতে বেশি হ্যাঁ হ্যাঁ সেটাই তো। এখানে ইথানল এবং এরা দুইজনে তো ইয়ে করে দিতেছিস, তোরা কথা কবি না, কোনো কথা বলবো না। এখানে তোমার যে ও যেটা বলছে যে হ্যাঁ এই পদ্ধতিতে মিথানল এবং ইথানল তৈরি হয়, তো এটাকে তোমার পরবর্তীতে বিশুদ্ধ করতে হয়, বিশুদ্ধ করে আলাদা করে খেতে হবে। মিথানল বিষাক্ত, ইথানলটা না, এটা তো মিথানল, মেথিলেটেড, এটা অবশ্যই মিথানল। হ্যাঁ, আচ্ছা লেখো শিল্পক্ষেত্রে অবাধ শোষণের ব্যবহার। শিল্পক্ষেত্রে অবাধ শোষণের ব্যবহার। এক নম্বরে লেখো বেকারি শিল্পে পাউরুটি ফুলাতে ইস্ট ব্যবহার করে, বেকারি শিল্পে পাউরুটি ব্যবহার করে ইস্ট ব্যবহার করে পাউরুটি উৎপাদন করা হয়। এতে অবাধ শোষণের গুরুত্ব রয়েছে। পাউরুটি তৈরিতে কি ব্যবহার করা হয়? ইস্ট ব্যবহার করা হয়। এতে অবাধ শোষণের ব্যবহার রয়েছে। তোমরা সবাই নতুন একটা খাতা কিনে এই যা লেখাইছি এটা সুন্দর করে করে দেখাবে, নোট করে দেখাবে। কোথেকে শুরু করবা? শ্বসনটা করো, শ্বসনটা আগে নোট করে দেখাও। সালোক সংশ্লেষণটা আমি বইয়ের সাথে করে পড়াইছি। সালোক সংশ্লেষণটা আরেকটু তোমরা শ্বসনটা আগে করো। শ্বসনটা মোটামুটি আমি কমপ্লিট করে দিচ্ছি, সালোক সংশ্লেষণটা পরে করবা। সালোক সংশ্লেষণটা আর একটু লেখানো বাকি আছে, এগুলো লেখাইলে পরে করে ফেলো, আগে শ্বসনটা করে ফেলো। এতে অবাধ শোষণের গুরুত্ব রয়েছে।
তারপর দেখো মদ শিল্পে লেখো অবাধ শোষণ প্রক্রিয়ায় হ্যাঁ মদ শিল্পে অবাধ শোষণ প্রক্রিয়ায় তোরা কি লিখতেছিস আমি বুঝতেছি না। 2 নম্বরে লেখো মদ্য শিল্পে মদ্য মানে মদ আর মদ্য একই। আচ্ছা মদ শিল্পে অবাধ শোষণের মাধ্যমে আঙ্গুর থেকে তৈরি করা হয় ওয়াইন এবং আপেল থেকে সিডার প্রস্তুত করা হয়। আঙ্গুর থেকে ওয়াইন এবং আপেল থেকে সিডার তৈরি করা হয়। ওয়াইন ও অন্তঃস্থায়কার রসযন্ত্র না। আঙ্গুর থেকে তৈরি করবে ওয়াইন আর আপেল থেকে তৈরি করবে সিডার। আঙ্গুর থেকে ওয়াইন আর আপেল থেকে সিডার তোদের সরি শিকার ডয়াকার বসন্ত। আঙ্গুর থেকে কি করবে? সিডারই তো ওয়ান কাইন্ড অফ মানে কি বলে অ্যালকোহল, ওয়ান কাইন্ড অফ অ্যালকোহল মানে মদ, হ্যাঁ তারপরে হচ্ছে তোমার হুইস্কি, এগুলা সব একই জিনিস। হ্যাঁ ফেন্সিডিল তো এটা না, ফেন্সিডিল তো এটা না। ফেন্সিডিল কি অ্যালকোহল? এটা তো অ্যালকোহল না, এটা ওষুধ, ওয়ান কাইন্ড অফ ওষুধ। কিন্তু এটা সমস্যা হচ্ছে এটা ডিপেন্ডেন্সি হয়। শোনো আমি বলি যে যত ধরনের মিথানল আছে, মিথানলের কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে এদের নাম আলাদা হয়। যেমন তোমার রেড ওয়াইন মানে ওয়াইন, যেটা ওয়াইনের মধ্যে 40%-এর মতো ইথানল আছে। আবার যেটা শ্যাম্পেন অথবা এটার মধ্যে 60% আছে। আবার হুইস্কি তারপরে হচ্ছে তোমার যেটা বিয়ার, যেটা এটার মধ্যে 2% আছে। আর হুইস্কির মধ্যে একটু ভালোই আছে, এরকম 20 থেকে 30%। তো এটার মধ্যে এটার কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে নামকরণ করা হয়। এগুলো আমাদের ফরেন্সিকে ছিল, ফরেন্সিকে আমরা পড়তাম। ওয়াইনে বেশি থাকে, ওয়াইনে ভালোই থাকে, হ্যাঁ ওয়াইনে থাকে 30-40%। আচ্ছা অ্যালকোহল লেখো। দুগ্ধ শিল্পে দুধ থেকে দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস LACTOBACILLUS মানে কি বললাম? দুধ থেকে দই তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস এনজাইম ব্যবহার করা হয়। হ্যাঁ ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। ল্যাক্টোব্যাসিলাস ব্যবহার করা হয়। এতে অবাধ শোষণ সম্পন্ন হয়। ব্যবহৃত হয় মানে অবাধ শোষণ সম্পন্ন হয়। হ্যাঁ লিখছো? নেক্সট তারপর লেখো ভিটামিন তৈরিতে। লেখো ভিটামিন তৈরিতে লেখো যে ভিটামিন তৈরিতে ভিটামিন তৈরিতে ব্র্যাকেটে লেখো ভিটামিন B1 এবং B2 একবার বলবো, সেকেন্ড বার আর বলবো না। একবার বলবো আর বলবো না। B1 B2 B1 এবং B2। আচ্ছা ঠিক আছে, B1 এবং B2 আসে নাই, আসবে। B1 এবং B2 তৈরিতে অবশোষণ প্রয়োজন। B1 B2 এটা ভিটামিন
ভিটামিন B1 এবং B2। তারপর আরেকটা লেখো ভিনেগার উৎপাদন হ্যাঁ শেষ, ওটা শেষ। আরেকটা পয়েন্টে লেখো ভিনেগার, হ্যাঁ ভিটামিন এবং B2 উৎপাদনে অবশোষণ প্রয়োজন। অবশোষণ এটাই তো, তোরা তো কথা বলছো। নেক্সট আরেকটা লেখো ভিনেগার উৎপাদনে অ্যাসিডোব্যাক্টার ভিনেগার উৎপাদনে অ্যাসিডোব্যাক্টার ACETO অ্যাসিডোব্যাক্টার নামক ব্যাকটেরিয়া অবশোষণে অবশোষণ প্রক্রিয়া সম্পন্ন করে। ভিনেগার উৎপাদনে অ্যাসিটোব্যাক্টার নামক ব্যাকটেরিয়া অবশোষণের মাধ্যমে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে। অবশোষণের মাধ্যমে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। অবশোষণের মাধ্যমে অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে। আচ্ছা, এখন আমরা পড়ব লেখো শ্বসনিক হার। তারপরে হচ্ছে শ্বসনিক হার, হ্যাঁ স্টার দিয়ে লেখো, আলাদা পয়েন্ট। শ্বসনিক হার, শ্বসনিক হার লিখছো? হার বা কোয়েশ্চেন? শ্বসনিক হার বা শ্বসনিক কোশ্চেন বা রেসপিরেটরি কোশ্চেন। কোশ্চেন QUOTINT কোশ্চেন। রেসপিরেটরি কোশ্চেন লেখো। হ্যাঁ লেখো, শ্বসনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং যে পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয় তার অনুপাতকে, হ্যাঁ কোশ্চেন, এটাকে শ্বসনিক হার বা শ্বসনিক কোশ্চেন বলে। রেসপিরেটরি কোশ্চেন প্রশ্ন না তো, হার। আগে তোমরা লেখো, তারপরে আমি বলতেছি। লেখো, শ্বসনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং যে পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয় এর অনুপাতকে শ্বসনিক কোশ্চেন বলে। শ্বসনে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় এবং যে পরিমাণ অক্সিজেন ব্যবহৃত হয় এর অনুপাতকে রেসপিরেটরি কোশ্চেন বলে। শ্বসনিক হার বলে। লেখো শ্বসনিক হার। শ্বসনিক হার হচ্ছে রেসপিরেটরি কোশ্চেন। আর কি ইকুয়াল টু, উপরে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্গত কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত অক্সিজেন এবং এর মান কত? 1। এর অনুপাত কত? 1:1। মানে 6 মোল, এখানে 6 মোল কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় আর 6 মোল অক্সিজেন, তাহলে 1:1। তাহলে এর অনুপাত কত? 1। এটা অবশ্যই মনে রাখতে হবে। ম্যালিক অ্যাসিডের আরটা মনে রাখবা, ম্যালিক অ্যাসিডের RQ এর মান 1.33। ম্যালিক অ্যাসিডের RQ এর মান হচ্ছে 1.33 এবং ওলিক অ্যাসিডের RQ ইকুয়াল টু 0.71। ওলিক অ্যাসিডের কত? 0.71 আর ম্যালিক অ্যাসিডের 1.33।
ওলিক অ্যাসিডের আর কিউ এর মান 0.71। নেক্সট তারপর লেখো শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ। দেখো শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ, বুঝছো? শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ। এক নম্বরে লেখো বাহ্যিক প্রভাবক। শ্বসন প্রক্রিয়ার প্রভাবক সমূহ লিখছো? সেকেন্ড টাইম আর বলবো না, ফার্স্ট টাইম শুরু করবো। শ্বসন প্রক্রিয়া না বলবো না, এই চুপ। শ্বসনিক প্রক্রিয়ার প্রভাবক সমূহ। এক নম্বর হচ্ছে বাহ্যিক প্রভাবক। এই চুপ, হ্যাঁ বাহ্যিক প্রভাবক লেখো। বাহ্যিক প্রভাবক তাপমাত্রা, এক নম্বর লেখো তাপমাত্রা 0.71। বাহ্যিক প্রভাবক লিখছো? ক নাম্বার দিয়ে লেখো? বাহ্যিক প্রভাবক ক দিয়ে লেখো? তাপমাত্রা। ক নাম্বারে লেখো তাপমাত্রা? তাপমাত্রার ভিতরে লেখো। এই তাপমাত্রার ভিতরে লেখো। তাপমাত্রার ভিতরে লেখো শ্বসনের অত্যানুকূল তাপমাত্রা। শ্বসনের অত্যানুকূল তাপমাত্রা, শ্বসনের অত্যানুকূল তাপমাত্রা 20 থেকে 35। এই চুপ, 20 থেকে 35। ওটা তো সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণে 22 থেকে 35। আর এটা অবশ্য 20 থেকে আমরা পড়তাম 45। তাহলে লেখো 20, তোমাদের বই যেটা আছে সেটাই দিতেছি। 20 থেকে 35 লেখো। 20 থেকে 35 লিখছো? ওকে। তারপরে লেখো অক্সিজেন। সেকেন্ড পয়েন্ট, খ নাম্বার পয়েন্ট দিয়ে লেখো অক্সিজেন। আর বলবো না, অক্সিজেন লেখো। লেখো অক্সিজেনের পরিমাণ বাড়লে শ্বসনের হার বৃদ্ধি পায়। অক্সিজেন পরিমাণ বাড়লে শ্বসনের হার বৃদ্ধি পায়। হ্যাঁ সমানুপাতিক। পানি, অক্সিজেনের পরিমাণ বাড়লে শ্বসনের হার বৃদ্ধি পায়। দেখবেন সেটা হচ্ছে সমানুপাতিক। 2 নম্বরে লেখো। 2 নম্বর হচ্ছে পানি। হ্যাঁ 3 নম্বরে লেখো পানি। 2 নম্বর। গ নম্বরে লেখো। গ নম্বরে পানি লিখছো? অক্সিজেন পরে পানি। তুই ওইদিকে চাপ, ওই জন্য লেখো পানির পরিমাণ শ্বসনের হারকে প্রভাবিত করে। পানির পরিমাণ শ্বসনের হারকে প্রভাবিত করে। সমানুপাতিক মানে কি? হ্যাঁ মানে প্রয়োজন, পানির প্রয়োজন এবং শ্বসনের হারকে প্রভাবিত করে এবং পানির প্রয়োজন। আলো, আচ্ছা আলো লিখছো? লেখো আলোর উপস্থিতিতে। এই লেখো আলোর উপস্থিতিতে। আচ্ছা লিখতেছি আমি। আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খুলে যায়, তাই শ্বসনের হার বৃদ্ধি পায়। হ্যাঁ মানে আলো থাকলে কি হবে? পত্ররন্ধ্র খোলা থাকবে। আর রাত্রে পত্ররন্ধ্র বন্ধ থাকে। কি বললাম? পত্ররন্ধ্র খোলা থাকলে মানে আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকে, ফলে শ্বসন হার বৃদ্ধি পায়। আচ্ছা তারপর লেখো কার্বন ডাইঅক্সাইড এর ঘনত্ব ব্যস্তানুপাতিক। তারপরে লেখো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ লিখছো? এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/1 সমানুপাতিক। 1/α। 1/α ব্যস্তানুপাতিক মানে হচ্ছে 1/α। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে শ্বসন হার কমে, কিঞ্চিত কমে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়লে শ্বসন হার কিঞ্চিত কমে যায়। আচ্ছা তারপর লিখছো অভ্যন্তরীণ প্রভাবক।
আচ্ছা এই পর্যন্ত থাকুক আজকে। কিঞ্চিত কিঞ্চিত মানে সামান্য, অথবা লেখেন সামান্য। দিনে তোমার কার্বন ডাইঅক্সাইড মানে গ্রহণ করে না, হুম মানে উদ্ভিদ সালোক সংশ্লেষণ। শোনো, তোমাদের শনিবারে আসলে তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষা শনিবারে পরীক্ষা। আমি কোশ্চেন বলে দিই, শুধুমাত্র শ্বসন। আমরা লকডাউন দেখা যাক, কিন্তু তোমরা পরীক্ষা দিতে আসবে। হ্যাঁ শনিবারে শ্বসন ভালো করে পড়ে আসবা, পরীক্ষা নেব। আর যদি কেউ না আসো তাহলে পরীক্ষা নেওয়া হবে না, যেদিন আসবো ওদিন পরীক্ষা হবে। বসো একটু। সকালবেলা 6টায়, 6:30 আসতে হবে। 5টা বাজে হলে ভালো হয় আর 5টায় না স্যার, আপনি 4টা বাজে নিয়ে তোর বাসায় হ্যাঁ ভাইয়া